আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় মঞ্জু স্টুডিও শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে যেই গল্পটি আপনারা শুনতে যাচ্ছেন, গল্পটির নাম হচ্ছে ঝড়ের পরে শেষ পর্ব। আর আমি আছি আপনাদের সঙ্গে MH লুসান। এডিট পরিচালনায় রয়েছেন মোহাম্মদ মঞ্জুর আরম। আর গল্পটি লিখেছেন সোনিয়া আবেদিন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। শত্রুতার মুখোমুখি যেন না পড়তে হয়, তাই তো ছেলে আমাকে বুঝিয়ে তোমার ছেলেকে সম্পদের ভাগ দিয়েছে। শুধুমাত্র তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম। এখন আমি চাই তুমি তোমার ছেলের কাছে থাকো। এখানে থেকে আমার ছেলের সুখের সংসার দেখে মনে মনে হিংসায় জ্বলে পুড়ে মরার থেকে দ্বিধায় হও। আমেনা বেগম অতিরিক্ত চিন্তায় জাবেদ সাহেবকে উল্টাপাল্টা কথা বলে ফেলেছে, এখন বুঝতে পারছে। তখনই মোমেনা ও মাসফি বসে বসে তার কথা শোনে। তারপর মোমেনা বলে, তোকে নিজের বোন বলে পরিচয় দিতে এখন লজ্জা লাগছে। এতটা স্বার্থপর কবে থেকে হলি? ওই ছেলের কারণে আমার মেয়ের জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। আবির যদি সঠিক সময় না আসত, তাহলে হয়তো আমারই সংসার করা হতো না। মাসফি: আমার বাবা একজন বুদ্ধিমান লোক, তাই তো আপনাকে সে কখনোই পছন্দ করত না। মাকে সবসময় বলতো, একদিন এই বোন তোমার সর্বনাশ করবে। আপনি আপনার ছেলের জন্য আমার বোনের জীবনটা এলোমেলো করে দিয়েছিলেন। আবির আমার বাবার কাছে আমার বোনের হাত চেয়ে অনেক আকুতি করেছে। নিজের সবকিছু দিয়ে আমার বোনকে চেয়েছে। আর যখনই মাইশার মুখে ওদের সম্পর্কের কথা শোনে, আর আপনিও মা মিলে আমার বোন ও আবিরের সাথে যা করেছিলেন, সবটা বিবেচনা করে বাবা মাইশাকে আবিরের সাথে পুনরায় বিয়ে দিতে রাজি হয়েছে। আমাদের বিশ্বাস আবির কখনোই মাইশার সাথে এমনটা করবে না। আবির নিজেই যাতে এমনটা করতে না পারে সেই ব্যবস্থা করেছে। যাক, সেই কথা। আপনার মতো মহিলার সাথে আমার বোন এতদিন খুব কষ্টে থেকেছে। এখন থেকে আপনার মুখ দেখতে হবে না। জাবেদ: তুমি কি ভেবেছ আমি কিছুই জানব না? উত্তরার ফ্ল্যাটে ছেলেকে উঠিয়েছ, গোপনে ওকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছ। সবটা জেনে চুপ ছিলাম, কিন্তু আর না। তাই এখন থেকে ছেলের এখানে গিয়ে থাকো। আমেনা বেগম তখন উপায় না পেয়ে তাই করে। ছেলে হাসপাতালে, তাই তার কাছে সবাইকে অসহ্য লাগছে। সবকিছু গুছিয়ে বেরিয়ে যাবে, তখন আবির বাগিতে আসে। আবির: মা, তুমি কোথায় ছিলে এই দুদিন? তোমার কোনো খবর নাই, কল করলে ধরছ না। তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তোমার নাতিকে তো নিয়ে এসেছি, দেখনি নাকি? ওকে যেতে দে আবির। তুই কেন ভুলে যা সেই মহিলা তোর সৎ মা? এখন সে তার ছেলের কাছে যাচ্ছে, আজ তার ছেলে বিপদে আছে। তোর ছেলেকে দেখার সময় তার নেই। তুই বউ বাচ্চা নিয়ে সুখে আছিস, সেটাই মহিলার সহ্য হয় না। কি হয়েছে আসিফের? তুমি এমন করে বলছো কেন বাবা? আমেনা: তোকে আর ভালো মানুষই দেখাতে হবে না। তোর কারণে আমিও আমার ছেলে আজ এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমেনা ছেলের কারণে সবাইকে কটু কথা শুনিয়ে বেরিয়ে গেল। জাবেদ আমেনার চলে যাওয়া দেখল। আবির মনে মনে ভাবল, তোমাকে নিজের মা বলে জেনেছি, এত অবহেলার পরেও তোমাকে অসম্মান করিনি। সেই তুমি আমাকে এত কথা বললে। তুমি ছোট থেকেই আমাদের দুনজরে দেখতে। তখন ভাবতাম আমি বড় ছেলে বলে হয়তো, কিন্তু যখন মাইশার মাকে বললে আমি সব শুনেছিলাম। তোমার কথায় আমি মাইশাকে ছেড়ে এই বাড়ি থেকে দূরে চলে গেছি। আমার অ্যাক্সিডেন্টের কথা জেনেও আমাকে না বাড়িতে আসতে বলেছ, না ঠিকমতো খোঁজ নিয়েছ। বাবাকে দেখতে চাইলে বলেছ, তোর বাবাকে কিছু জানাস না, তাহলে সমস্যা হবে। এমনিতেই বুকের ব্যথায় ভুগছে, পরে একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমি তোমার সব কথা মেনে বাধ্য ছেলে হয়ে থেকেছি। তবে তুমি আমাকে বোঝালে সৎ কখনোই আপন হয় না। আজ বাড়িতে ফাতেমা বেগমের মা, ভাই ফরহাদ ও তার বউ, ছেলে মেয়ে এসেছে। এসেই ফাতেমা বেগম ভাইকে বোঝাচ্ছে সে তার মাকে বলেছে অঙ্কুর আবার বিয়ে করছে। এতদিন অসুস্থ ছিল, আসতে পারেনি। সুস্থ হতেই নাতি বউকে দেখতে ছুটে আসে, তখনই মায়ের কাছে জানতে পারে ফরহাদ চেয়েছিল এইবার তার মেয়েকে বিয়ে দিতে। মাকেও বলেছিল সে যেন এবার বোনটার সাথে কথা বলে, কিন্তু তার মাটা কেমন জানি তার ছেলে মেয়েকে পছন্দ করে না। মেয়েটাকে নাকি অঙ্কুরের সাথে বিয়ে দিলে অঙ্কুরের জীবনটা নষ্ট হবে। বলি, এর আগে কি ওই রুহির সাথে বিয়ে দিয়ে জীবন বাঁচিয়েছিল? সেই তো মেয়ে বাচ্চা ফেলে চলে গেল। আরজু বেগম নাতিবউকে দেখে খুশি হয়। তানিশা ছেলেদের এনে নানি শাশুড়ির কাছে দিয়ে বলে, নানু, এই দেখো তোমার ছেলেদের, তোমার চেহারার সাথে মিল আছে। আরজু বেগম এতদিন মোবাইলে দেখেছে, নাতির ঘরে পুতিদের দেখে অনেক খুশি হয়। ফাতেমা বেগমও ভাইকে তেমন একটা পছন্দ করে না। মাকে ঠিকমতো দেখাশোনাও খরচ করে না। ফাতেমা লোক রেখে দিয়েছে মায়ের খাওয়াও দেখাশোনার জন্য। সেই ভাই এখন তার বাড়িতে কেন এসেছে একটু হলেও বুঝতে পারছে। ভাইয়ের বউ ববিতা প্রচণ্ড লোভী। সে যে তার ভাইকে বুঝিয়ে নিয়ে এসেছে সেটা তার কথাতেই বোঝা যায়। খেতে বসে ফরহাদের মেয়ে ফারিয়া ও ছেলে বাকের তানিশার দিকে একটু পরপর তাকাচ্ছে। মেয়ে হিংসায় ওকে দেখছে, আর ছেলে নেশাখোরের সাথে সাথে চরিত্রহীন, তাই তো তানিশার রূপে এসে প্রভাবিত হয়েছে।
আরজু বেগম আনতে চায়নি, ওরা জোর করে এসেছে। আরজু বেগমের কাছে সালেহা নামের মহিলা এসেছে, নিঃসন্তান বিধবা মহিলা, এখন আরজু বেগমের সাথেই থাকে। তানিশাকে দেখে ভালো লেগেছে। তানিশা সবাইকে একসাথে খেতে দেয়, তারপর বাচ্চাদের মা ও শাশুড়ির কাছে দিয়ে নিজে খেতে বসে। ফরহাদ লাভলি বেগমের পরিচয় জানার পর থেকে বোনের সাথে কথা বলতে চাইছে। তার মতে কেমন মহিলা মেয়ে বিয়ে দিয়ে তারই সংসার থাকছে। সন্ধ্যায় অঙ্কুর এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে, তখন ফারিয়া ওর সাথে ঘেঁষে বাসার চেষ্টা করলে পারে না। সবাই বসে খাচ্ছে, তখন অঙ্কুর লাভলি বেগমকে বলে, আম্মু, বাড়িতে কাল লোক আসবে রং করতে, তোমার দুঃসম্পর্কের বোনকে বলে দিয়েছি, তারা আবার আগের মতো তোমার সাথে থাকবে। ব্যবসা প্রতিষ্ঠান এখন তো তানিশা বসতে পারবে না, তুমি মাঝে মধ্যে গিয়ে খোঁজ খবর নিবে। লাভলি, বাবা, এখন যা আছে সব তানিশার, তাই এইগুলোর দেখাশোনার দায়িত্ব তোমার। আমি বাড়িতে থাকতে পারলেই হবে, শুধু বাজার আর আমার ভাইদের শপিং করার টাকা পেলেই হলো। ফাতেমা, আপা, আপনি এত পাগল হলেন কেন যাবার জন্য? নাতিদের ছেড়ে থাকতে পারবেন? লাভলি, মেয়ের শ্বশুরবাড়িতে এতদিন থাকতে নেই, লোকে খারাপ বলবে। তাছাড়া আমার নাতিদের নানা বাড়ি লাগবে না? ওদের নানা কত শখ করে বাড়িটা বানিয়েছিল, এখন যদি সেই বাড়িতে নাতিরা না যায় তাহলে কি হবে? ফাতেমা বেগমের ভাই লাভলি বেগমের কথা শুনে কাঁচুমাচু হয়ে বসে আছে। একটু আগে যে সে তার বউয়ের সাথে তার থাকা নিয়ে কথা বলেছিল সেটা মনে হয় শুনেছে। 4 দিন পরে আসিফ মায়ের সাথে কথা বলে, মাকে দেখে কেঁদে দেয়। আমেনা ওর কান্না দেখে বিচলিত হয়, ছেলের মাথার কাছে বসে বলে, তুই চিন্তা করিস না, আমি এখন থেকে তোকে নিয়ে থাকব। তোর বাবা তোকে একেবারে পথে বসায় যায়নি, তোর ভাগের সমস্ত সম্পত্তির দলিল নিয়ে আমি তোর কাছে এসেছি। মাথায় হাত দিয়ে, তোকে এভাবে কে মারল মা? এই কদিন রুহির কোনো খোঁজ পেলাম না, জানি না রুহির সাথে খারাপ কিছু হয়েছে কিনা। পুলিশ খোঁজ করেও ওকে পায়নি। আসিফ, ওকে পাবে না মা, আমার এই অবস্থা ওই মেয়েই করেছে। নতুন কোনো নাগর ধরেছে কে জানে, সেই নাগরের সাথে মিলে আমাকে মেরে রাস্তায় ফেলে গেছে। ওর অফিসের বস আকাশ আমাকে দেখে এখানে এনে ভর্তি করায়। ওই আকাশের সাথেও নাকি সম্পর্ক করেছিল। রাস্তায় আকাশ আমাকে বলল, তুমি একটু ওই আকাশকে ডেকে পাঠাবে মা, আমি ওর সাথে কথা বলে দেখতে চাই রুহি ওর সাথে কি করেছে। ওই নাগিনী আমার জীবনটাকে শেষ করে দিল। ওর কারণে আমি আমার স্ত্রী সন্তানকে দূরে ঠেলে দিয়েছি। ওই দিন মাইশা আমাকে ওর আর আকাশের সাথে সম্পর্কের কথা জানায়। তারপর থেকে ওকে আমি চোখে চোখে রাখি। পালিয়ে যেতে পারছিল দেখে ওই ছেলেদের দিয়ে আমাকে মারে। মা, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে আমার মেয়েটাকে দেখাও মা। আমেনা, বাবারে, এখন তো সেটা সম্ভব না। আমিও তো তোর বাবার সাথে ঝগড়া করে ওই বাড়ি থেকে চলে এসেছি। পুলিশের কাছে জানাতে হবে, দেখিস তারা ওই বদ মেয়েকে বের করবে। কেমন করে ওই মেয়ের পাল্লায় পড়ে গেলি বাবা? এখন চাইলেই কি আর আগের মতো সব হবে? মাইশা গত সপ্তাহে একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে, এখন ওদের সুখের সংসার। তখনই ডাক্তার আসে, কিছু পরীক্ষার রিপোর্ট আসলে সেগুলো দেখে, তারপর আমেনা বেগমকে তার কেবিনে যেতে বলে। বাহিরে পুলিশ আসলে তাদের সাথে আসিফের কথা বলিয়ে সে যায় ডাক্তারের কেবিনে। ডাক্তার আমেনা বেগমকে বলে, দেখুন, আপনার ছেলে কখনোই সংসার করতে পারবে না। তাকে এমনভাবে মেরেছে যে চাইলে বিয়ে ও সংসার করতে পারবে না। কেন ডাক্তার, এর কেন চিকিৎসা নাই? জি না, সে বিয়ে করতে পারবে, কিন্তু কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারবে না। আঘাতে তার পুরুষসত্তা নষ্ট হয়ে গেছে, এখন সে একজন তৃতীয় লিঙ্গের মানুষের মতো বাঁচবে। হ্যালো দোস্ত, ওই মেয়েকে কবে পাঠাবি এখানে? তার জন্য তো কাস্টমার সিরিয়াল লাগিয়ে রেখেছে। পাঠাবো, আগে কতদিন মজা নিয়ে নেই। শালি নিজেকে অনেক চালাক মনে করে। আমি ওর চারপাশে এমন জাল তৈরি করেছি, না চাইলেও সেই জাল ছেড়ে বের হতে পারবে না। রুহি একটি লাল শর্ট নাইটি পরে নিজেকে তৈরি করে, সারা ঘরে মোমবাতি জ্বালালো। হালকা আলোতে ওকে দেখলে যে কোনো পুরুষ মাথা নষ্ট হয়ে যাবে। আকাশ একটা প্লে বয়, বিভিন্ন মেয়েদের কাছে সম্পর্ক করে, পরে মন উঠে গেলে তাদের বিক্রি করে দেয়। ওর এই ফাঁদে পড়ে কত মেয়েদের জীবন নষ্ট হয়েছে সেটা বলার বাহিরে। আসিফ পুলিশের কাছে আকাশের নাম বলাতে ওকে পুলিশ ডেকে পাঠায়। সেখানে গেলে আকাশ পুলিশকে জানায় রুহি ওর সাথে সম্পর্ক করতে চেয়েছিল। যখন জানতে পারলাম মেয়েটা পরকীয়া করে, এর আগে সংসার নষ্ট করে ওর বর্তমান স্বামীর সাথে এসেছে। বিশ্বাস করেন অফিসার, মেয়েটা আমাকে বলতো ওর স্বামী খুব খারাপ, ওকে মারধর করে, প্রচুর সন্দেহ করে। আমি ওর কথায় গলে গিয়ে ওকে সান্ত্বনা দেই। এটার সুযোগ লাগিয়ে ও আমার সঙ্গ পেতে চেয়েছিল, কিন্তু আমি সময় থাকতে সব জানতে পারলে ওকে অফিস থেকে বের করে দেই। এই দেখুন, ওকে বের করে দিয়েছি সেই প্রমাণপত্র। তাছাড়া ওর স্বামী ওকে অত্যাচার করে, আমাকে বলেছে তার ভয়েস রেকর্ডিং। পুলিশ ভয়েস শুনে আসিফের দিকে তাকায়। কি আসিফ সাহেব, কোনটা সত্য জানব? আসিফ, ওকে ওই দিন একটা থাপ্পড় দিয়েছিলাম, সেটা এই আকাশের সাথে খেয়েছিল বলে। পরে মাইশার দেওয়া ছবি ও ভিডিও দেখায়। আকাশ,
দেখুন অফিসার, এই মেয়ে অনেক চালাক, নিশ্চয়ই এমন কাউকে পেয়েছে যার জন্য তাকে মেরে পালিয়েছে, কারণ সে নাকি ওকে নজরবন্দি করে রেখেছে। তাছাড়া আমার অফিস থেকে 1 সপ্তাহ আগে বেরিয়ে গেছে, সেটা কি আসিফ সাহেব বুঝতে পারেন নাই? আসিফ: না ভাই, কেমন করে বুঝব? প্রতিদিন আমি অফিসের সামনে দিয়ে আসি। পুলিশ: অফিসে ঢুকতে দেখেনি? সিসিটিভি ফুটেজ দেখে বুঝলাম আপনি নামিয়ে দিতেন, কিন্তু যখনই আপনি দূরে যেতেন তখনই সে রিকশা নিয়ে কোথায় যেন চলে যেত, আবার আপনি আসার আগে অফিসের সামনে দাঁড়িয়ে থাকত। রুহি এতটা চালাকি করে ওর থেকে পালিয়ে গেল, ভাবতেই ওর রাগ হলো। অফিসার, ও জাহান্নাম যাক, যদি আপনারা ওকে পান জানাবেন, যদি আমি পাই তাহলে জানাবো। ওই মেয়ের কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল, ওকে মারব না, আমার মতো করে বাঁচিয়ে রাখব। আসিফ থানা থেকে এসে নিজের ঘরে বসে ভাবছে, যেই পাত করেছি তার যথাযথ শাস্তি পেয়ে গেলাম। মেয়েকে ও মাইশাকে কষ্ট দিয়ে সুখের সংসার সাজাতে চেয়েছিলাম। হা হা হা, সুখের সংসার তো হলোই না, সারা জীবনের জন্য সংসার সাজাতে পারবো না সেই ব্যবস্থা করে গেছে। আল্লাহ, আমার পাপের শাস্তি তো দিলেই, সেটা সারা জীবন ভোগ করে যাব। তুমি ওই মেয়েটাকেও শাস্তি দিও। ওই মেয়েটা প্রথম থেকেই আমার সাথে ইচ্ছা করে কথা বলে বলে আমাকে দুর্বল করেছিল। ওর কথায় প্রভাবিত হয়ে আমি আমার সন্তানকে পর্যন্ত অস্বীকার করেছি। আজ আমার এমন অবস্থা হয়েছে, চাইলেও কখনো সন্তান জন্ম দেওয়া সম্ভব না। আমার আদরের মেয়ে আমায়া আজ আমাকে বাবা হিসেবে ডাকে না। আমি ওদের অবহেলা করে ফেলে দিয়েছি, আমারই ভাই সেই অবহেলিত কলিকে ফুলে পরিণত করেছে। আজ আমি দূর থেকে ওদের শুধু দেখে যাব, কখনো কাছে গিয়ে বলতে পারবো না আমাকে একটু বাবা বলে ডাক। আকাশ রুমে প্রবেশ করে রুহিকে দেখে পাগল হয়ে গেল। ওর গলায় একটা দামি হার দিয়ে কাছে টেনে নেয়। আকাশ যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, তখন রুহি ওর মুখের দিকে তাকিয়ে ভাবে, জীবনে একটু চালাক না হলে কিছুই করা যায় না। অঙ্কুর বোকা ছিল, সৎ ছিল, তাই তো সহজে ওকে ছাড়তে পেরেছি। কিন্তু আসিফ নিজেকে শিয়াল ভাবত, সেই শিয়ালকে খাঁচায় বন্দি করে আমি মুক্ত আকাশে এসে পৌঁছেছি। আকাশের সাথে আমি সুখেই থাকব। আকাশ আমাকে প্রচণ্ড ভালোবাসে, তাই ওকে হাতের মুঠোয় রেখে চলতে হবে। আকাশের কথায় সারা দুনিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে আমাকে দিয়েছে মুক্তি ও বিলাসবহুল জীবন। এই 1.5 মাসে ও আমাকে অনেক দামি দামি গিফট দিয়েছে। আসিফকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করেছি, তাতে 1 বিন্দু ভুল করিনি। আসিফ বাড়াবাড়ি না করলে ওকে মার খেতে হতো না, তবে আকাশ ওকে বুদ্ধি করে মেরেছে, এইটাই অনেক। ওর মতো ছেলেদের মেরে ফেলা উচিত। আরও 2 সপ্তাহ পরেই রুহি বুঝতে পারে ও প্রেগন্যান্ট, তাই তো পাশের মেডিসিন শপ থেকে কিট এনে পরীক্ষা করে দেখে পজিটিভ। রাতে আকাশ আসবে, তাই তো আকাশের জন্য সারপ্রাইজ প্ল্যান করে, সেই অনুযায়ী কাজ করে, কালো শাড়ি পরে নিজেকে আরও আকর্ষণীয় করে আকাশের জন্য অপেক্ষা করতে থাকে। আকাশ আজ রুহির কাছে শেষবারের মতো আসছে। কাল এই মেয়েকে চুমকি খালার হাতে তুলে দিব, নতুন আরেকজনকে রুহির জায়গায় রাখতে হবে। বাড়িতে ঢুকে আকাশ অবাক হয়ে যায়। রুহির ফর্সা শরীরে কালো শাড়ি, পুরো পিঠের অংশ খোলা, এমনভাবে পড়েছে। আকাশ ওর সামনে গিয়ে ওকে জড়িয়ে ধরে কিস করে। রুহি ওকে সরিয়ে বলে, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর সেই কিটটা ওকে দেখায়। আকাশ কিটটা হাতে নিয়ে রুহির দিকে তাকিয়ে রুহি হাসি হাসি মুখ করে ওর দিকে তাকিয়ে বলে, আমি আজ অনেক খুশি মাই লাভ, অবশেষে আমাদের ভালোবাসার পূর্ণতা আসতে চলেছে। আমার কি যে খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। রাগে আকাশের চোয়াল শক্ত হয়ে গেলে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে জোরে একটা থাপ্পড় মারে। চিৎকার করে বলে, তুই এখনই কেন বাচ্চা নিতে গেলি? তুই আমাকে না বলে এই কাজ কেন করলি? রুহি থাপ্পড় খেয়ে ছিটকে নিচে পড়ে যায়। ওকে উঠিয়ে আবারও মারে আর বলতে থাকে, কেন আমাকে না বলে এত বড় কাণ্ড করলে? আমি তোকে না করেছিলাম, এখনই বাচ্চা নিব না, এতে আমাদের দেশ বিদেশে ঘুরে বেড়ানো নষ্ট হয়ে যাবে। শেষের থাপ্পড় খেয়ে দেওয়ালে গিয়ে লাগে। মাথায় আঘাত লাগলে কিছুক্ষণ পরেই জ্ঞান হারায়। জ্ঞান হারানোর আগে শুধু ওকে বলে, তুমি আমার সেই আকাশ না। আকাশ কল করে চুমকি খালাকে সব বলে। চুমকি আসছি বলে কল কেটে গাড়ি নিয়ে আকাশের ঠিকানায় চলে আসে। জ্ঞানহীন রুহিকে তখন তার লোকেরা ধরে গাড়িতে করে নিয়ে যায়। চুমকি, আহা আকাশ, এভাবে মাথা গরম করলে হয়? আমি ওকে নিয়ে যাচ্ছে, তুই নতুনকে নিয়ে থাক। আকাশ, ওর অ্যাবর্শন করিয়ে একেবারে বাচ্চা না হতে পারে সেই ব্যবস্থা করো, আর এই কয়েকদিন ওকে অন্য বাড়িতে রেখো, সুস্থ হলে কোঠাতে নিয়ে যেও। যে পর্যন্ত সুস্থ না হয় সেই পর্যন্ত তুমি ওকে বলবে আমি দেশের বাহিরে গেছি, ফিরতে দেরি হবে। কোঠাতে নিয়ে যাবার দিন বলবে আমি ওর জন্য এক জায়গাতে অপেক্ষা করছি, ওর জন্য সারপ্রাইজ আছে। তুই পারিসও বটে, তবে তোর দেওয়া মেয়েগুলো এক একটা খাস মাল। এই মেয়েটাও আমার জন্য অনেক কিছু বয়ে আনবে। এখনই বড় বড় লোকেরা ওকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। যখন রুহির জ্ঞান ফিরে তখন দেখে ওর পেটে অনেক ব্যথা। একটু পরেই বুঝতে পারে ওর সাথে খারাপ কিছু হয়েছে। তখনই একটা মহিলা ভিতরে ঢুকে পান খেয়ে ঠোঁট লাল করে ওর সামনে আসে। জ্ঞান ফিরে আইসে তাইলে?
শোন মাইয়া, আকাশ একটা খারাপ কাম করছে তোর লগে। পোয়াতি মাইগোরে এইভাবে মারতে হয় না। মায়ের কারণে তোর পেটের বাচ্চাটা নষ্ট হইয়া গেছে। হেল লাইগা তোরে ওয়াশ করাইতে হইছে। আপনি কে আর আকাশ কোথায়? আমি চুমকি, সবাই আমারে চুমকি খালা ডাকে। আকাশ একটু দরকারি কামে বিদেশ গেছে, আর তোরে দেখাশোনার দায়িত্ব আমারে দিয়া গেছে। এইখানে কয়দিন তাকলে ঠিক হইয়া যাইবি। তোর দেখাশোনার লাই গায়ে অজুফা আছে, যখন যা লাগে ওরে কবি। আমি যাই, মেলা কাম আছে। রুহি শুয়ে শুয়ে ভাবছে, আকাশ আমার সাথে এমনটা কেন করল? আমাকেও এত ভালোবাসে, সেখানে বাচ্চার কথা শুনে মেরে দিল। আবার ভাবে, ও তো আমাকে ভালোবাসে, হয়তো রাগের মাথায় আমাকে আঘাত করেছে। ওকে জানিয়ে বাচ্চাটা নেওয়ার দরকার ছিল। যা হয় ভালোর জন্যই হয়। আমি জানি এখন আমার সামনে আসতে ওর খারাপ লাগছে। যখন সুস্থ হব তখন ঠিকই এসে হাজির হবে। 1 মাস পরে চুমকি ওকে একটা শাড়ি দিয়ে যায় পরতে। আজ নাকি ওরা কোথাও যাবে। আকাশ ওর জন্য সারপ্রাইজ রেখেছে। রুহি হাসি মুখে আকাশের মনের মতো রেডি হয়ে চুমকি খালার সাথে যায়। অর্ধেক রাস্তায় যেতেই চোখে কাপড় বেঁধে দেয়। রুহি খুশি মনে আকাশের সারপ্রাইজের জন্য অপেক্ষা করতে থাকে। গাড়ি থামলে চুমকি ওকে বাড়ির ভিতরে যায়। রুহির আশেপাশে অনেক মেয়েদের কথার আওয়াজ আসছে, আর মনে মনে ভাবে আমাকে মানানোর জন্য নিশ্চয়ই ওর পরিবারকে সাথে নিয়ে এসেছে। আমি তো এত সহজে গলব না। রুহির ভাবনার মাঝে ওকে এক জায়গায় দাঁড় করায়। চুমকি চোখের বাঁধন খুলে দিয়ে বলে ওঠে, নিয়ে এসেছি আপনাদের কাঙ্ক্ষিত নারীকে। আজ রাতে যে বেশি দাম দিবে এই মেয়েকে সে পাবে। রুহি ভালো করে তাকিয়ে দেখে ওর চারপাশে শহরের ধনী লোকেরা। পরিবেশ দেখে বুঝতে পারে ওকে খারাপ জায়গাতে নিয়ে এসেছে। দৌড়ে পালাতে চাইলে দুটো পালোয়ান ওকে ধরে রাখে। তাদের সাথে ধস্তাধস্তি করতে করতে বুক থেকে শাড়ির আঁচল পড়ে যায়। তখন সবাই ওর দেহটাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। তানিশা রান্নাঘরে বাচ্চাদের জন্য খাবার রান্না করছে। তখন বাকের এসে ওকে পিছন থেকে দেখছে আর নিজের বুক ডলছে। তানিশা বুঝতে পারে ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে দেখে বাকের। মুহূর্তে তানিশার মেজাজ খারাপ হয়ে যায়। কিছুক্ষণ আগে ওর করা কাজে তানিশাকে আরও বিগড়ে যায়। বাকেরের সাহস কত ওর সাথে অসভ্যতা করে, তাই চেঁচিয়ে বলে, তুমি রান্নাঘরে কি করো? এখানে আসার আগে আওয়াজ দিয়েছ? তোমার সাহস দেখে অবাক হচ্ছি। তুমি কি আমাকে সস্তা মেয়ে মনে করো? সস্তা না হলে কি ডিভোর্সি পুরুষ, তার উপরে বাচ্চা আছে, এমন ছেলেকে কেন বিয়ে করছো? তোমাকে আমার ভালো লেগেছে তাই। চুপ, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। তানিশার চেঁচানো শুনে ফাতেমা ও বাকেরের মা ববিতা বেগম আসে। কি হয়েছে বৌমা, তুমি চিৎকার দিলে কেন? আমরু, বাকের এখানে এসে দাঁড়িয়েছিল। ও কি জানে না বাড়িতে মেয়ে মানুষ আছে? কোনো আওয়াজ না দিয়ে যখন তখন রুমে পর্যন্ত ঢুকে যায়। কতক্ষণ আগে আমি গোসলখানায় গেলে ও আমার রুমে গিয়ে বসে থাকে। আমি শাওয়ার নিয়ে বের হয়ে দেখি ও আমার বেডে বসে সিগারেট খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তাড়াতাড়ি ওড়না নিয়ে ওকে কিছু বলবো, তখনই সরি বলে রুম থেকে চলে আসে। আবার আমাকে বলে আমি সস্তা মেয়ে বলে নাকি ডিভোর্সি বাচ্চাওয়ালা ছেলের কাছে বিয়ে বসেছি। এখন আপনিই বলুন, এই ছেলেকে দেখলে আমার মেজাজ গরম হবে না? এখানে ও এসে পিছন থেকে দেখছে, এটা কি ধরনের ভদ্রতা? ওর তাকানো দেখলে যে কোনো মানুষের রাগ উঠবে। ওর সাহস কত, বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে জেনেও যেখানে সেখানে সিগারেট খায়। ববিতা, তুমি ওর বড় ভাবি, তোমার সাথে একটু দুষ্টুমি করছে, এতে করে ছেলেটার সাথে তুমি এমন ব্যবহার করতে পারো না। তাছাড়াও তোমার দেওর দুষ্টুমি তো করবেই, কি বলো ফাতেমা? মাফ করবেন মামি, আমি এই ধরনের দুষ্টুমি পছন্দ করি না। তাছাড়া জানেন না, দেওর মৃত্যুর সমান। ওর কথাই কি মনে হয়েছে ও দুষ্টুমি করে আমাকে এইসব বলছে? দেখলে ফাতেমা, তোমার ছেলের বউ এখন আমাদের অপমান করছে। ও বাকেরের বাপেই অপমান করার লাইক আমার এইখানে আনছিলানি। আরজু, ফরহাদের বউ, এইখানে আসো। ফাতেমা, তুইও আয়। তানিশা রাগে লাল হয়ে খাবার নিয়ে বাচ্চাদের কাছে যায়। পুষ্পিতা খাবে তখন বলে, মা, মামা এখানে ব্যথা দিছে। তানিশা মেয়ের কথায় তাকায় আর ইশারায় করা জায়গা দেখে ওর মাথা আরও গরম হয়ে যায়। মেয়ের জামা উঠিয়ে দেখে লাল হয়ে গেছে। বাকের ওর সাথে কি করেছে বুঝতে বাকি রইল না। খাবার রেখে দৌড়ে বাকের ওইখানে যায়। চিৎকার দিয়ে বাকেরকে থাপ্পড় দিতে থাকে। বাকের এমনিতেই নেশা করেছে, আর তানিশার থাপ্পড় খেয়ে নিচে পড়ে জ্ঞান হারায়। ববিতা, আল্লাহ গো, এই ছেড়ি আমার পোলারে মাইরা ফালাইল। ও বাকেরের বাপ, তাড়াতাড়ি আসো, দেখা যাও তোমার পোলারে এই মাইয়া মাইরা ফালাইতাছে। ববিতার চিৎকারে সবাই দৌড়ে আসে। আদিল ভুইয়া দেখে তার ছেলের বউ রাগে কেমন করছে। কিছু বলবে তখনই তানিশা বলে, চুপ করুন, একটা চরিত্রহীন ছেলেকে নিয়ে কি করে এই বাড়িতে এসেছেন? এই ছেলে আমার ছোট মেয়েটার দিকে ওই নোংরা হাত বাড়ালো কেমন করে? ওকে আমি মেরেই ফেলব। আদিল, বৌমা শান্ত হও, বলো আমাকে বাকির কি করেছে? আব্বু, হু হু হু, এই ছেলে আমার পুষ্পিতার সাথে অসভ্যতা করেছে। ওর এই ছোট শরীরেও কেমন করে হাত দিল? ওর বিবেকে বাঁধল না? এই মেয়েটা ওর মেয়ের বয়সের, ওর সাথে কি ভালো ব্যবহার করতে পারি বলেন? আদিল ভুইয়া এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়। ফরহাদ ও ববিতা ননাসের জামাইয়ের রাগ দেখে ভয় পেয়ে যায়। আরজু বেগম রেগে ছেলেকে থাপ্পড় লাগায় আর চিৎকার করে বলে, তোকে না বলেছিলাম আমার সাথে আসিস না?
তোদের অনেক করে বলেছি ওদের নিয়ে যাবি ভালো কথা, তোদের ছেলে মেয়েকে বলবি ভালো হয়ে চলতে। এখানে কেন এসেছিস আমি বুঝেও না বুঝার ভান করে থেকেছি। তখন বলেছিলি আমার ছেলে মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে তোমার আর বোনের সম্মান নষ্ট হয়। ববিতা: আম্মা, এই মেয়ে মিথ্যা কথা কইতাছে, আমার ছেলেকে সহ্য করতে পারছে না, হ্যারলাইগা এমন একটা জঘন্য কথা কইছে। আপনিই চিন্তা করেন, বাকের এত ছোটু মাইয়ার নগে কিছু করবে? এই মেয়ের কথা হইনা আপনারাও লাফাতাছেন। তারপর তানিশা শাশুড়িকে মেয়ের সামনে নিয়ে যা দেখালো তাতে ফাতেমার মাথায় আকাশ ভেঙে পড়ে। ফাতেমা নাতিনির শরীরে দাগ দেখে কেঁদে দেয়। দাদুকে দেখে পুষ্পিতা কেঁদে বলে, দাদু, ওই মামাটানা আমাকে ব্যথা দিছে, তুমি ওকে মেরে দিও। তানিশা: ওটা তোমার মামা না মামুনি, চাচ্চু। ও অনেক খারাপ চাচ্চু, আমরা ওকে মেরে দিব, আসো আমার বুকে। তানিশা মেয়েকে বুকে নিয়ে শাশুড়ির দিকে তাকায়, তারপর বলে, আম্মু, ওকে এভাবে ছেড়ে দিবেন না? বৌমা, ওকে এভাবে ছাড়লে সমস্ত নারীসত্তাকে অপমান করা হবে। অঙ্কুর নামাজ পড়ে আসছে, তারপর ওর একটা ব্যবস্থা করছি। নামাজের শেষে অঙ্কুর শপে যায়। ওর বাবাও ছিল, কিন্তু তিনি চলে গেছেন। অঙ্কুর মা মেয়ের জন্য কেনাকাটা করতে গেছে। দুজনে যখন চকলেট খায় ওর কাছে দুজনকে অন্যরকম লাগে। মেয়ে যখন খায় ওকে খুব আদরনি লাগে, আর তানিশা যখন খায় ওকে খুব আবেদনময়ী লাগে। তানিশা বাচ্চাদের ঘুম পাড়িয়ে খায়, যাতে অঙ্কুর ঠিক থাকতে না পারে। চকলেট খেয়ে ঠোঁট মেখে ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। অঙ্কুর তখন নেশাখোরদের মতো স্ত্রীর নিকট চলে যায়। ঠোঁটের সমস্ত চকলেট খেয়ে ওর মাঝে পড়ে থাকে। মেয়েটা ওকে কতভাবে খুশি রাখে। ও মাঝে মধ্যে বলে, আমি কি তোমাকে স্বামী সুখ দিতে পারি, নাকি রুহি যেটা বলেছে ওটাই ঠিক? প্লিজ আমাকে বলো, তাহলে আমি ডাক্তার দেখাই। তানিশা তখন ওকে খুব সুন্দর করে বোঝায়, দেখেন, আমি আপনার সাথে তো থাকছি, তাই বলছি আপনার মাঝে কোনো সমস্যা নাই। রুহি আপনাকে ছাড়তে চেয়েছিল বলে ওইসব বলেছে, আমি তো আপনার এত এত আদর সহ্য করতে পারি না। অঙ্কুর সেই সব কথা ভেবে মুচকি হেসে লিকুইড চকলেট নেয়। আজ রাতে এইগুলো তানিশার। হাসতে হাসতে বাড়িতে আসে। বাড়িতে ঢুকে মা ও তানিশার কান্নার আওয়াজ পায়। অঙ্কুর ভয় পেয়ে যায়। বাচ্চাদের কিছু হলো নাকি? ড্রয়িং রুমে আসতে দেখে তানিশা পুষ্পিতাকে জড়িয়ে ধরে কাঁদছে। কি হয়েছে আমাদের মেয়ের, তোমরা এমন করে কাঁদছেন কেন? তানিশা অঙ্কুরকে দেখে পুষ্পিতাকে কোলে নিয়ে অঙ্কুরের সামনে যায়। অঙ্কুর দুজনকে ওর বুকের মাঝে নিয়ে তানিশার কাছে জানতে চায় কি হয়েছে। তানিশা প্রিয় মানুষটার বুকের সাথে মিশে নিজেকে স্বাভাবিক করে সব খুলে বলে। অঙ্কুর রাগে ওর চোখ লাল করে মামা মামির দিকে তাকিয়ে থাকে। দুজনকে শান্ত করে সোফাতে বসিয়ে নিজের চুলগুলো খামচে ধরে। মামার দিকে তাকিয়ে বলে, মামা, দুটো ছেলে মেয়েকে মানুষ করতে পারলেন না? ছেলে নেশাখোর, চরিত্রহীনতার চরম পর্যায়ে চলে গেছে, ওর কাছে দুধের শিশুও সেফ না। আর মেয়েটা বিবাহিত জেনেও নিজেকে আমার সামনে বারবার তুলে ধরেছে। আমি চরিত্রহীন হলে ও পাতানো ফাঁদে পা দিতাম, কিন্তু আমি কখনোই চরিত্রহীন ছিলাম না। জানো মা, কাল রাতে এই মেয়ে আমাকে কি বলেছে? তখনই ফারিয়া অঙ্কুরের কথা শুনে ঘামতে থাকে, আর রাতের কথা মনে করতে থাকে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ফারিয়া ওদের দরজায় টোকা দেয়, এভাবে 3 বার দেয়। তখন অঙ্কুর রুম থেকে বের হয়ে আসে, খুঁজতে থাকে কে এমনটা করেছে। কাউকে না পেয়ে যখন রুমে যাবে তখনই ফারিয়া ওকে ডাকে। ও ঘুরে ফারিয়ার দিকে তাকালে দেখতে পায় একটা শর্ট নাইটি পরে দাঁড়িয়ে আছে। অঙ্কুর সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে বলে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? রুমে যা, নিজের বাড়িতে যা খুশি তাই করতে পারিস, কিন্তু তুই আমাদের বাড়িতে এই সব পোশাক পরে চলাফেরা করতে পারিস না। ফারিয়া অঙ্কুরের পাশে এসে ওর হাত ধরে টেনে দরজার সামনে থেকে একটু দূরে নিয়ে যায়। টান দেওয়ার ফলে অঙ্কুর নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না, ফারিয়ার উপরে পড়তে পড়তে বেঁচে যায়। কিন্তু তাতে অঙ্কুর খুব রেগে যায়। কিছু বলবে তখনই ফারিয়া ওকে জড়িয়ে ধরে। অঙ্কুর সাথে সাথে ওকে সরিয়ে থাপ্পড় দেয়। ফারিয়া তারপরেও দমে যায় না, ওকে কাছে পাওয়ার জন্য কেঁদে কেঁদে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি অঙ্কুর, আমি তোমার বউ হওয়ার স্বপ্ন দেখতাম। দ্বিতীয়বার যখন বিয়ে করলে তখন কেন আমাকে বিয়ে করলে না? তুমি আমাকে বিয়ে না করো তাতে আমার কষ্ট নেই, শুধু আজকের রাতটা আমার সাথে কাটাও। আজকের রাতটা আমার সাথে কাটালে ভাববো এটাই আমার পরম পাওয়া। প্লিজ অঙ্কুর, আমাকে ফিরিয়ে দিও না। অঙ্কুর ওর মুখের দিকে তাকিয়ে আবারও একটা থাপ্পড় দেয় আর বলে, আমার ভাবতেই ঘৃণা লাগছে, তুই আমার মায়ের ভাইয়ের মেয়ে। মানুষ বলে ভাইজিরা নাকি আমার মায়ের মতো হয়, তুই তো আমার মায়ের কিছুই পাসনি। তুই তো রুহির থেকেও চরিত্রহীনা মেয়ে। ওই ছেলের সাথে পালিয়ে যাওয়ার আগে এলাকার কত ছেলেদের সাথে রাত কাটিয়েছিস, পরে পালিয়ে 1 মাস থেকে চলে আসলি। ভাবছিস আমি কিছুই জানি না? আমি চাই না মা কষ্ট পাক, দুদিনের মাঝে এই বাড়ি থেকে চলে যাবি। তানিশা যদি জানতে পারে তুই এমনটা করেছিস, তাহলে তোর চুল ছিঁড়ে শাকচুন্নি বানিয়ে রাস্তায় ফেলে আসবে। ফাউল, বেয়াদব মেয়ে, বলে বিড়বিড় করতে করতে ওদের রুমে চলে যায়। অঙ্কুর, আমাকে তুমি অপমান করলে না? দেখো, দুদিন পরে তোমার তানিশার কি হাল হয়। তুমি তোমার জীবন থেকে রুহির মতো তানিশাকেও বের করবে। বাকের ভাইয়ের নজরে এসেছে তোমার তানিশা, আর আমার ভাইয়ের নজরে যে মেয়ে পড়ে সেই মেয়েকে বিছানায় না নেওয়া পর্যন্ত শান্ত থাকবে না। তুমি এইবার 3 বাচ্চা নিয়ে যখন দিশেহারা হবে, তখন আমিই তোমার বাচ্চাদের মা হব। এমনিতেই আমি অ্যাবসান করাতে গিয়ে মা হওয়ার ক্ষমতা হারিয়েছি, তাই তোমার বাচ্চার মা হয়ে না হয় থাকব। এবার বলো মা, তুমি ওদেরকে কি বিচার করবে? মামা তো ববিতা মামির মতো একজনকে বিয়ে করে একেবারে পচে গেছে। তার বউ যা বলে তাই করে, তার বিবেক বুদ্ধি কিছুই নেই।
তা না হলে তার নিজের মায়ের সাথে তার বউ খারাপ ব্যবহার করে, সে বসে বসে দেখে। আমি ফরহাদকে অনেক সময় দিয়েছি, আর না, এইবার ওকে বোঝাবো আমি কি। বাবা ওর ব্যবহারে বুঝতে পেরেছিল, তাই তো সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেয়। আর আমাকে বলেছিল যদি ওকে ভালোভাবে চলতে দেখে তাহলে যেন ওকে দেয়, তা না হলে যেন আমি রাখি। যদি আমি এই সম্পদ নিজের কাছে রাখতে না চাই তাহলে যেন ভালো কাজে দান করে দেই। আমি তাই করব, ওদের কানাকড়িও দেব না। অঙ্কুর, তুমি 1 সপ্তাহের মধ্যে লোক দিয়ে ওদের বাড়ি ছাড়া করবি। আমি ওদেরকে ওই জায়গাতে রাখতে চাই না। আর এক্ষুনি ওদের আমার বাড়ি থেকে বের কর। আর ওর ছেলেকে পুলিশের কাছে দে। যে বাধা দিবে তাকে সহকারে দিবি। বলবি এই ছেলেকে এই সব শেখায় এরা। ফাতেমার কথা শুনে ফরহাদ ও ববিতা হায় হায় করে ওঠে। কিছু বলার জন্য মুখ খুলতে চাইলে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। অঙ্কুর মায়ের কথা মতো কাজ করে, বাকেরকে পুলিশে ধরিয়ে দেয়, আর ভাই ভাইয়ের বউ মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। তানিশা মেয়েকে বুকে নিয়ে শুয়ে আছে, ছেলেরা মা ও শাশুড়ির কাছে। মেয়ের জন্য কাঁদতে কাঁদতে ওর বেহাল অবস্থা। অঙ্কুর দরজার কাছে দাঁড়িয়ে মা মেয়েকে দেখে ড্রয়িং রুমে আসে। আদিল ভুইয়া ছেলেকে দেখে বলে, অঙ্কুর, আজ বৌমার কারণে আমরা এত বড় একটা সত্যি জানতে পারলাম। যদি পুষ্পিতার কথা শুনে ও মান সম্মানের ভয়ে চুপ করে থাকত তাহলে হয়তো আমাদের নাতনির সাথে আরও খারাপ কিছু হতে পারত। বৌমাকে দেখলে বোঝার উপায় নেই। ও পুষ্পিতার বাবা, তোমার বৌমার মতো ভালো মেয়ে যেমন আছে তেমনি রুহির মতো জঘন্য মেয়েও আছে। রুহি শুধু আমাদের জীবন না, শুনলাম আসিফের জীবনটাকে তছনছ করে দিয়েছে। আসিফকে পিটিয়ে কার সাথে নাকি পালিয়ে গেছে। আসিফের এমন অবস্থা করেছে ও আর কখনো কোনো মেয়ের সামনে যেতে পারবে না। ও আর সংসার বাঁধতে অক্ষ। চুমকি আরে বা এই শহরের সবচেয়ে নামিদামি ব্যক্তি তাহলে এই মালকে ভোগ করতে চলছেন? শোনেন সবাই, আপনাদের সবার নাম আমি এখানে লিখে রেখেছি। আজকের পর থেকে সবার সিরিয়াল অনুযায়ী ওকে কাছে পাবেন। রুহি থরথর করে কাঁপছে। নিজের জীবন এখন ওদের হাতের নাচের পুতুল। চুমকি খালার বলে দিয়েছে যদি ওদের কথা মতো না চলে তাহলে ভয়াবহ জীবন উপভোগ করতে হবে। আজ রাতে এক মন্ত্রীর বিছানায় যাবে, তারপর শহরের বড় বড় ব্যবসায়ীরা তাকে ভোগ করবে। আজ ওর অঙ্কুর ও মেয়ের কথা মনে পড়ছে। কেন লোভে পড়ে ওদেরকে ছেড়ে এলো? এখন সেই জীবনে আর কখনো যেতে পারবে না, যে জীবন ও অবহেলায় করে ছেড়ে এসেছে। রুহি আজ ব্যাকুল হয়ে কাঁদে আর অঙ্কুরের কথা মনে করে। ছেলেটা ওকে প্রচুর ভালোবেসেছিল। ও বিলাসবহুল জীবন ও শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবে না বলে আসিফকে বেছে নিয়েছিল। আসিফও ওকে কম কিছু দেয়নি। ওর সাথে সম্পর্ক করেছিল বলে পরিবারের অর্থ সম্পদ থেকে বঞ্চিত হয়েছে। আসিফ ওকে সেই সুখ দিতে পারে বলে অঙ্কুরকে ছেড়েছে। সেই আসিফকে আকাশের কারণে ছাড়ল। আকাশ এত ভালোবাসার কথা বলে শেষে পতিতালয়ে বিক্রি করে গেল। এতদিন ওর আর আকাশের সাথে যা যা হয়েছিল সেই সব কিছু ভিডিও করে পর্ন সাইটে ছেড়ে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে। এখন চাইলেও ও সুস্থ জীবনে প্রবেশ করতে পারবে না। নিজের লোভে এখন ও যে জীবনে এসেছে সেই জীবন থেকে একমাত্র মৃত্যু ওকে মুক্তি দিতে পারবে। রুহি এত তাড়াতাড়ি মরতে চায় না, নিজেকে খুব ভালোবাসে। তাই তো এখান থেকে মুক্তির পথ বের করছে, যদি কাজে দেয়। তাই তো চুমকির কথা মতো নিজেকে সাজিয়ে মন্ত্রী বিছানায় যেতে প্রস্তুত হয়। আসিফ আজ মাইশা ও আমায়াকে দেখে, তাই তো ওদের পিছু নেয়। দেখে আবির ওদের ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। মাইশা কাছে গেলে ছেলেকে মাইশার কোলে দিয়ে মেয়েকে কোলে নেয়। তারপর সবাই শপিং করতে যায়। আসিফের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক থাকাতে কেউ চিনতেই পারেনি। আবির মেয়ের পছন্দের সব জামা টয় কিনে নেয়। এতে মাইশা খুব রাগ করে। তখন আবির ওকে মানিয়ে মেয়েকে নিয়ে রেস্টুরেন্ট যায়। সেখানেও মেয়ের পছন্দের খাবার অর্ডার করে। তখন আসিফের মনে পড়ে ও কখনোই মেয়ের পছন্দের গুরুত্ব দিত না, বরং কিছুর জন্য জেদ করলে ধমক দিত। আজ মেয়েকে ভাইয়ের সাথে এভাবে দেখে ওর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মন চাইছে ছুটে গিয়ে একটু বুকে জড়িয়ে ধরতে। মেয়েটা ওকে প্রচুর ভালোবাসত, সব সময় ওর কাছাকাছি থাকত। রুহির সাথে সম্পর্ক হওয়ার পরে তো মেয়েকে ও মাইশাকে সময় দিত না, বরং বিরক্ত বোধ করত। হঠাৎ করেই দু চোখে পানি এসে ভরে গেল। হাত দিয়ে মুছে আবারও তাকায়, দেখে আবির আমায়াকে খাইয়ে দিচ্ছে। মেয়েও আবিরের হাতে খাচ্ছে আর বক বক করছে। আবির মেয়ের সাথে সাথে মাইশাকেও খাইয়ে দিচ্ছে। আবিরের সাথে মাইশা অনেক সুখে আছে, দেখতেই বুঝতে পারে। শুধু সুখ নেই ওর জীবনে, মোহতে পড়ে আসল ভালোবাসার মানে বুঝিনি। কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাড়িতে আসে। আমেনা বেগম ছেলেকে অসময়ে বাড়িতে দেখে কিছু বলতে নিবে তখনই আসিফ তার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগে। মা, মাগো, আমার দ্বারা এত বড় ভুল কেমন করে হলো?
নিজের হাতে নিজের সুখের সংসারটা নষ্ট করলাম। মাগো, আমার ছেলেটাকে একটু এনে দিবে, ওকে একটু বুকে জড়িয়ে ধরতাম। কতগুলো দিন আমি এই বুকে জড়িয়ে ধরি না, ওর মুখে পাপা ডাক শুনি না। জানো, ও আবির ভাইকে বাবা বলে ডাকে। আবির ভাই আমার মেয়ের সব কথা শোনে, মেয়ের পছন্দের জামা টয় কিনে দেয়, আবার রেস্টুরেন্টে মেয়েকে নিয়ে খাইয়ে দিচ্ছে। মাগো, আমার মেয়ে ওই দিন জন্মদিনে আমার সাথে রেস্টুরেন্টে খেতে চেয়েছিল, তখন আমি ওকে নিয়ে যাইনি, বরং রুহিকে নিয়ে গিয়েছিলাম। জন্মদিনে মেয়ে আমার বারবি ডল চেয়েছিল, কিন্তু আমি ওকে কিনে দেইনি, দিয়েছি রুহিকে দামি গিফট। আমার মেয়ে আমার সাথে অভিমান করে কথা বলেনি, বরং রাগ করেছিল, তখন আমি আমার কলিজার রাগ না ভাঙিয়ে ধমক দিয়েছিলাম। আজ আমি বুঝতে পারছি ওরা আমার জীবনে কি ছিল। আমাকে আমার মেয়েটাকে একটু কাছে এনে দাও। আমেনা বেগম ছেলের আহাজারিতে কাঁদতে থাকে। ছেলে ডিভোর্সের সময় মেয়েকে দেখা কাছে রাখার ব্যাপারে না করেছে, এখন চাইলেও কোনো কিছুর বিনিময়ে আমায়াকে ওর কাছে এনে দিতে পারবে না। তিনিও অনেক পাপ করেছেন, শেষ বয়সে এসে বুঝতে পারছেন, এখন চাইলেও ঠিক করতে পারবে না যদি সৃষ্টিকর্তা না ঠিক করে। তিনিও ছেলের জন্য শেষ বয়সে স্বামীর সংসার ছেড়ে চলে এসেছে। আবির ও জাবেদ তাকে কত ভালোবাসত, অথচ সে কখনো তাদেরকে মূল্যায়ন করেনি। আজ সেই সব কথা মনে পড়ে, আর মনে প্রাণে চায় যেন সৃষ্টিকর্তা তাদেরকে একটা সুযোগ দেয় সব ঠিক করার। আকাশ আজ একটা মেয়েকে নিয়ে সেই বাড়িকে আসে যেখানে এতদিন রুহিকে নিয়ে থাকত। আকাশ ভাবে এবারের মেয়েটাকে সে ততদিন ভোগ করবে যতদিন নতুন মেয়েকে না পায়। তার চোখে একটা কলেজে পড়ুয়া মেয়ে আটকে গেছে, এই মেয়ের সাথে সম্পর্ক না থাকলে ওটাকেই পটাতে নেমে পড়ত। তাই তো তাড়াতাড়ি এই মেয়েকে এখানে এনে বন্দি করল, যাতে বাকিটা সময় ওই মেয়েকে দিতে পারে। অন্যদিকে বাড়িতে আনা মেয়েটা আকাশের বাড়িতে এসে রহস্যময় হাসে, আর চারদিকে তাকিয়ে দেখতে থাকে কোথায় কোথায় ক্যামেরা লাগানো আছে। বিচক্ষণ চোখ, তাই তো অল্প কিছু সময়ের মধ্যে ধরতে পারে ক্যামেরাগুলো কিভাবে লাগানো। রুহি সেই মন্ত্রীর সাথে রাত কাটানোর পরে মন্ত্রী খুব খুশি হয়, তাই তো ওকে কয়েকদিনের জন্য ফার্ম হাউসে নিয়ে যাবে বলে জানায়। চুমকিকে বলে ওর যাওয়ার ব্যবস্থা করে। চুমকি না চাইতেও রাজি হয়, কারণ এই মন্ত্রীকে নারাজ করে তার ব্যবসা চলবে না। তার কারণে চুমকি আজ লালে লাল। রুহির ঘরে এসে দেখে রুহি শাওয়ার নিয়ে বের হয়েছে। তখন চুমকি পান খেয়ে ঠোঁট লাল করে বলে, তুই তো এক রাতেই মন্ত্রী মশাইকে হাত করেছিস। যে বান্দা এক রাতের বেশি কোনো মেয়ের সাথে কাটায় না, সে নাকি কয়েকদিন তোর সাথে সময় কাটাবে। প্রথমে এসেই পাজিমাত করলি, তোর ভবিষ্যৎ উজ্জ্বল। এত বছরে আমার কোঠার কোনো মেয়ে যেটা পারেনি তুই করে দেখিয়েছিস। এখন ঘুম দে, বিকালে সাহেব গাড়ি পাঠাবে, সাহেব যা বলে মন দিয়ে সেইভাবে কাজ করবি। বলে চুমকি খালা দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। রুহি চুমকির দিকে তাকিয়ে মুচকি হাসে। আয়নাতে নিজের দিকে তাকিয়ে মাথার তোয়ালে খুলতে খুলতে ভাবে, যদি ওর পাতানো ফাঁদে মন্ত্রী পড়ে তাহলে খুব দ্রুত এখান থেকে মুক্তি মিলবে। আকাশের জন্য ওর এমন হাল হলো, ওই আকাশকেও ছাড়বে না। আকাশ বাড়িতে এনে যেই মেয়েকে রেখেছে ওর নাম মিলা, আর মিলা সারা বাড়ি ঘুরে ঘুরে ক্যামেরা কোথায় কোথায় লাগানো আছে দেখে। রুম পরিষ্কারের বাহানায় কোথায় ভয়েস রেকর্ডিং আছে সেইটাও দেখে নেয়। আর তাই তো প্রথমে নিজের সাথে আনা ফোন দিয়ে আগেই হেড অফিসে ওর লোকেশন জানিয়ে দেয়। মোবাইল আবারও বন্ধ করে লুকিয়ে রাখে। রাতে আকাশ বাড়িতে আসলে মিলাকে বলে, আমরা আগামী সপ্তাহে বিয়ে করব। মিলা খুশিতে ওকে জড়িয়ে ধরতে নিয়ে সরে যায়। উহু, আগে আমাদের বিয়ে হবে, তারপর তোমাকে ধরব। বিয়ের আগে এইসব করা হারাম। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আকাশ একটু মুচকি হেসে ওর রুমে চলে যায়। তখন মিলা আবারও রহস্যময়ী হাসি হাসে। রাতে খেয়ে দুজনে অনেকক্ষণ গল্প করে। আকাশ বিভিন্ন বাহানায় ওকে কাছে পেতে চাইছিল, কিন্তু মিলা ঘুম পাচ্ছে বলে চলে যায়। আজ আকাশেরও ঘুম পাচ্ছে, তাই তো ও গুড নাইট বলে চলে যায়। মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ে বলতে পারে না। তখন রুমে মিলা ঢোকে। মোবাইল নিয়ে ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলে মোবাইল ঘাঁটতে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যে ওর মোবাইল ও সিসিটিভি সম্পূর্ণ হ্যাক করে ফেলে। তারপর নিজের রুমে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে ওর নিজের রুমেই ঘুমিয়ে আছে। আকাশ চিন্তায় পড়ে যায়, ওর হলোটা কি? ও তো রাতে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল। তাড়াতাড়ি মোবাইল নিয়ে ফুটেজ চেক করে, না, সন্দেহের কিছুই পায় না। উঠে ফ্রেশ হয়ে বাহিরে আসে। তখন মিলা ওকে বলে, আমার কিছু শপিং করতে হবে, তুমি তো অফিসে চলে যাবে, আমি একাই যেতে পারবো। তাছাড়া আমাদের বিয়ের কেনাকাটা করতে হবে না,
তুমি অনেক ব্যস্ত থাকো, তাই ভাবছি আমিই শপিং করে আসি। আকাশ ওর কথায় হাফ ছেড়ে বাঁচে। আজকে ও নতুন মেয়েটার সাথে ডেটে যাবে। যদি ওকে শপিং করতে যেতে বলতো তাহলে বিপদে পড়ে যেত। আকাশ মুচকি হেসে বলে, তুমি চলে যাও। 20,000 টাকা দিয়ে বলে, আরও লাগলে বলো। মিলা হাসি দিয়ে টাকাটা নেয়। আকাশ খেয়ে বেরিয়ে গেলেই কিছু লোক ওর পিছু নেয়। ফার্ম হাউসে এসে রুহি নিজেকে মন্ত্রী আশরাফের পছন্দ সাজিয়ে তোলে। আশরাফ আসলে তাকে বোতল খুলে ড্রিঙ্ক ঢেলে মুখের সামনে ধরে। আশরাফ রুহির আচরণে খুশি হয়ে কাছে টেনে নেয়। আশরাফ কখনো এক মেয়ের সাথে 2 বার সময় কাটায়নি, সেখানে রুহির সাথে কেমন করে কয়েকদিন কাটাতে মন চাইল। 4 দিন কাটানোর পরে আজ রুহি ওর চাল চালে। আশরাফের সাথে সময় কাটানোর পরে একটা আবদার করে, স্যার আপনার মোবাইলটা একটু দিবেন, আমি আপনার সামনেই থেকে একটা মেয়ের ছবি দেখব। কার ছবি দেখবে? আমার মেয়ের। আজ কতগুলো দিন হয়ে গেল দেখি না, বলে টলমল চোখে আশরাফের দিকে তাকায়। আশরাফের মায়া হয়। মোবাইল দিলে রুহি অঙ্কুরের আইডিতে যায়। মেয়ের ছবি দেখে কান্নায় ভেঙে পড়ে। মা, আমার কেমন আছিস মা? আমাকে ছেড়ে এসেছি বলে আমাকে ক্ষমা করে দিস। মরার আগে যদি তোর মুখটা কাছ থেকে দেখতে পেতাম তাহলে জীবনটা ধন্য মনে হতো। তুমি তোর পাপা আর নতুন মাকে নিয়ে ভালোই আছিস তাই না সোনামণি? হো। আশরাফ, রুহি তোমার সংসার থাকতে তুমি এই লাইনে কেমন করে আসলে? আমি তো নিজের ইচ্ছাতে আসিনি স্যার। আমি এক নরক থেকে বাঁচতে আরেকজনের হাত ধরেছিলাম, কিন্তু সে আমাকে মুক্তি না দিয়ে আরও অন্ধকারে ঠেলে দিয়েছে। আমাকে খুলে বলো তো যদি আমি তোমার কোনো উপকার করতে পারি। বলে লাভ নেই স্যার, যে জীবন ছেড়ে এসেছি সেই জীবনে চাইলেও ফিরতে পারবো না। তারপরেও বলো যদি তোমার মতো মেয়ের কোনো উপকার করতে পারি। মানুষের উপকার করাটাই তো আমার কাজ। রুহি মনে মনে কয়েকটা গালি দিয়ে মুচকি হেসে বলে, সেটা তো আমি জানিই স্যার। সবার মতো আমারও একটা সুখের সংসার ছিল। আমার স্বামীর নাম ছিল অঙ্কুর, মেয়ের নাম পুষ্পিতা। আমার স্বামীর বন্ধু ছিল আসিফ। সে আমার বেডরুমে ক্যামেরা রেখে আমাদের গোপন ভিডিও ও আমার একার কিছু ভিডিও নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে। আমি সন্তানের সুস্থ জীবন ও বাবা মা স্বামীর সম্মানের কথা চিন্তা করে তাদেরকে ছেড়ে আসিফের কাছে আসি। আসিফ আমাকে প্রচুর মারত। আমি স্বামী সন্তানের কথা মনে করে কাঁদতাম বলে আমার সাথে এমন করেছিল, এটা ওর বাবা মা জানতে পেরে ওকে বাড়ি থেকে বের করে দেয়। এই সব কিছু থেকে বের হয়েছে বলে তখনও আমাকে অত্যাচার করত। আমি অভাবে তখন চাকরি নেই। তখন অফিসের বস আমাকে পছন্দ করে। অনেকদিন আমার পেছনে পড়েছিল। একদিন আসিফ আমাকে প্রচুর মারে, তখন অফিসে যেতে পারিনি বলে সে খোঁজ নিয়ে জানতে পারে আমার স্বামী আমাকে অত্যাচার করছে। তারপর সে আমাকে চেপে ধরে। আমি নিজেকে তার কাছ থেকে মুক্ত করতে সব সত্য বলি, যাতে সে আমার পিছু ছেড়ে দেয়। কিন্তু তখন সে আমাকে ভরসা দেয় আসিফের কাছ থেকে মুক্ত করে আমাকে নিয়ে সংসার করবে। আমি ভালোবাসার কাঙ্গাল, তাই তো তার মিষ্টি মিষ্টি কথায় ভুলে আসিফের কাছ থেকে মুক্তি পেতে তার কথায় সাড়া দেই। সে আমাকে মুক্ত করে নেয় ঠিকই, কিন্তু বিনিময়ে আমি তার ভোগের বস্তু হয়ে গিয়েছিলাম, ভাবতেই পারিনি। আমাদের বিয়ের পরে তার সাথে আমি যতবার ঘনিষ্ঠ হয়েছি সবগুলোতে নিজের মুখ ঢেকে পর্ন সাইটে ছেড়ে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে। যখন আমি প্রেগনেন্ট হই তখনই তার আসল রূপ বের হয়। আমাকে মেরে বাচ্চাটা নষ্ট করে, এমনকি আমি যেন কখনো বাচ্চার মা হতে না পারি সেই জন্য আমার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়ে নেয়। একটু ভালো হলে আমাকে বোঝায় যা হয়েছে রাগের মাথায় হয়েছে, তাই সব ভুলের জন্য মাফ চাইতে এক জায়গাতে নিতে চাইছে। আমিও দ্বিতীয়বার ওদের কথায় গলে তাদের বলা জায়গাতে যাই, আর সেখানেই আমাকে নিলামে ওঠায়। কে কোন দিন আমার সাথে রাত কাটাবে। আমি দিশেহারা হয়ে পালাতে চাইলে পারি না, তাই বাধ্য হয়ে ওদের কথা মেনে নিয়েছি। আর আপনি আমার প্রথম কাস্টমার। আপনার পরেই আমি শহরের বড় বড় শিল্পপতিদের বিছানায় যাব। আমি এখন আর সেই জীবনে যেতে চাই না। আমি গেলে আমার মেয়ের বেঁচে থাকা কষ্টের হবে। এইসব বাদ দিন, বলেন এখন কি ছাবেন? আশরাফ কফি খাবে বললে রুহি চলে যায় কফি বানাতে। রান্নাঘরে গিয়ে উকি দিয়ে দেখে আশরাফ কি করে। ওকে চিন্তিত দেখে রুহি হাসে আর মনে মনে ভাবে, যদি আমার ধারণা ঠিক হয় তাহলে তুই আমাকে মুক্তি দিবি। রুহির পাতানো ফাঁদে আশরাফ পড়ে যায়, তাই তো চুমকির সাথে কথা বলে ওকে কিনে নেয়। শোনো, আমি তোমাকে কিনে নিয়েছি, এখন থেকে তুমি আমার রক্ষিতা হয়ে থাকবে। যেহেতু তুমি সাধারণ জীবনে প্রবেশ করতে পারবে না, তাই আমার হয়েই থাকবে। এখানে কোনো অসুবিধা হবে না, প্রয়োজনীয় সব পাবে। রুহি খুশিতে কেঁদে দেয়। ওর রক্ষিতা হয়েও থাকতে অসুবিধা নেই। 10 জনের কাছে যেতে হবে না, তাছাড়া আশরাফ ওর পিছনে টাকা লুটাবে। আমি সারা জীবন আপনার রক্ষিতা হয়ে থাকব।
আপনি আমার যে উপকার করলেন তার কোনো ধন্যবাদ হয় না। আমি আপনাকে কখনো নিরাশ করব না, আপনার মনের মতো হতে চেষ্টা করব। আশরাফ চলে গেলে রুহি বিজয়ী হাসি হাসে। এখানে থাকলে তার বিলাসবহুল জীবন অনায়াসে চলে যাবে। মনে মনে বলে, মন্ত্রী সাহেব, আপনার যা বুদ্ধি, এই বুদ্ধিতে দেশের কাজ করেন কিভাবে? নারীলোভী মন্ত্রী, তোকে দিয়েই আমি আমার ভবিষ্যৎ উজ্জ্বল করব। তানিশার বায়ানে বাকেরের ৩ বছরের জেল হয়। ফরহাদ ও ওর পরিবার তানিশার প্রতি রাগ। ওর কারণেই আজ ওরা পথের ফকির। এতদিন আয়েশ করে খেয়েছে, এখন হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। তানিশা বাড়িতে এসে ছেলেমেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে নিচে আসে। পরে সবাইকে খাবার খেয়ে দেয়, সাথে নিজেও খায়। অঙ্কুর ঘুমন্ত তানিশার মুখের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা ওর জীবনে না আসলে হয়তো ওর জীবনটা এত রঙিন হতো না। মেয়ের পাশাপাশি আরও 2 ফুটফুটে ছেলের বাবা হয়েছে। সামনের মাসে ছেলেদের জন্মদিন, তাই তো তানিশা এবার কি করে দেখবে। মধ্যরাতে তানিশার ঘুম ভাঙলে স্বামীর বিছানায় তাকায়, দেখে অঙ্কুর বালিশ বুকে নিয়ে ঘুমিয়ে আছে। তানিশা উঠে স্বামীর বিছানায় যায়, বালিশ সরিয়ে নিজে ওর বুকে গিয়ে শুয়ে পড়ে। অঙ্কুর মুচকি হেসে বলে, আজ বাচ্চাদের ছেড়ে আমার কাছে আসতে মন চাইছে? এমনিতে ডাকলে বাচ্চাদের অজুহাত দেখিয়ে দূরে থাকো, আজ কি আমার প্রতি বেশি ভালোবাসা এসেছে নাকি? বলে তানিশার গলায় মুখ ডুবিয়ে চুমু দেয়। তানিশা হেসে অঙ্কুরের দিকে এগিয়ে আসে। এই কয়েকদিন ওদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছিল। ঝড়ের পরে যেমন আকাশ পরিষ্কার হয়ে যায়, তেমনি ওদের সকল ঝড়ের পরে যেন সুখের ছড়াছড়ি। আসিফ আমায়াকে দেখে আর থাকতে পারে না, তাই তো আজ বাড়িতে আসে। জাবেদ সাহেব ওকে দেখে চিৎকার করে বলে, এখানে কেন এসেছ? তোমার যা পাওনা তোমার মা নিয়ে গেছে, এখন কি সব শেষ করে এলে নাকি? যেই মেয়ের হাত ধরে বাড়ি থেকে গেলে, সেই মেয়ে শেষে কি করল? তোমাকে তৃতীয় লিঙ্গের মানুষ বানিয়ে ছেড়ে দিল। ওই মেয়েকে পেয়ে নিজের বিবেক বুদ্ধি সব খেয়েছ। নিজের স্ত্রী সন্তানকে দূর করে সুখের সংসার সাজাতে চেয়েছিলে, দেখলে এখন কি হয়েছে? পাপ বাপকেও ছাড়ে না। আসিফ, বাবা, আমি যা করছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও। কতদিন মেয়েটাকে বুকে জড়িয়ে ধরি না, আজ একটু ওকে জড়িয়ে ধরতে দাও। মাইশা, কেন আসিফ, আজ মেয়ের কথা মনে পড়ল? ওই দিন কোর্টে কি বলেছিলে ভুলে গেছ? আমি তো চাইনি মেয়েটা তোমার আদর থেকে বঞ্চিত হোক। তুমি আরেকজনের কথা শুনে মেয়ের ছোট্ট মন আঘাত করেছিলে। মেয়েটা আমার তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি রুহির মাঝে এতটা বিভোর ছিলে, মেয়েকে দূরে সরিয়ে দিলে, সাথে মেয়ের সমস্ত দায়িত্ব ছেড়ে দিলে। তারপরেও মেয়েটা তোমাকে অনেক কল করেছিল, তুমি কল রিসিভ করে রাগ দেখিয়ে নাম্বার ব্লক করে দিয়েছিলে। এখন যখন তোমার রুহি তোমাকে ধোঁকা দিল, তখনই মেয়ের কথা মনে পড়ল। আসিফ, আমি ভুল না অপরাধ করেছিলাম, তাই তো সৃষ্টিকর্তা আমাকে শান্তি দিয়েছে। প্লিজ মাইশা, আমার মেয়েকে একটু হু হু হু। আবির আর আমায়া তখন বাহির থেকে হৈ হৈ করতে করতে আসে। আসিফকে দেখে আমায়ার মুখের হাসি থেমে যায়। আসিফ আবিরের দিকে দৌড়ে যায়, ভাইয়া, আমাকে একটু আমার মেয়ের কাছে থাকার অনুমতি দাও। আমাকে এতটুকু দয়া করো, তুমি মাইশাকে বলো না। আসিফ আমায়ার সামনে যেতে নিলে আমায়া আবিরের পিছনে চলে যায়। বাবা, আমি তার কাছে যাব না, সে আমাকে পাপ্পা ডাকতেও তার সাথে দেখা হলে কথা বলতে না করেছে। ওই পচা আন্টিটা আমাকে তার সামনে বকেছেও থাপ্পড় মেরেছে। তুমি তাকে চলে যেতে বলো, আমি কোনো কথা বলবো না। আসিফের তখন মনে পড়ে যায়, আসিফ বারবার কল করে দেখে ওই দিন রুহির কথা মতো ওর স্কুলে গিয়ে মেয়েকে বকে আসে। রুহিকে পচা আন্টি বলাতে ওর সামনে রুহি ওকে থাপ্পড় মারে, তখনও রুহিকে কিছুই বলেনি, উল্টো মেয়েকে বকে এসেছে। আকাশ, নতুন মেয়েটাকে কবে দিবা? ওই মাইয়া তো মন্ত্রীরে পটাইয়া থাইকা গেল। এখন যেই মাইয়ার ভিডিও দেখাইছোস, এইটাও চোকস। আহা চুমতি খালা, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি পাইবা। এই মেয়েকে দিয়ে আমার কোনো লাভ নেই, হাতটা পর্যন্ত ধরতে দেয় না। ভাবছিলাম কয়েকদিন সময় কাটিয়ে দিয়ে দিব, এখন যখন সময় কাটাতেই পারছি না, তাহলে রেখে লাভ কি? শুক্রবার বিয়ের কথা বলে আস্তানায় নিয়ে আসব। তাছাড়া নতুন যেই মেয়েকে পাইছি, ওইটা আবার এমন করে না, ওইটার সাথে হোটেলে সময় কাটাইছি। এখন বিয়ের জন্য লাফালাফি করছে, তাই ভাবলাম এটাকে সরিয়ে ওটাকে নিয়ে আসি। চুমকি, আচ্ছা বাজান, তাইলে আমি সব ব্যবস্থা কইরা রাখতাছি। খালা, নকল বিয়ে করে ওই মেয়ের সাথে 2 দিন সময় কাটাবো, তারপর তোমার কাছে রেখে আসব। না বাজান, এমন কইরো না, একজন গ্রাহক আছে, হে ভার্জিন মেয়ে চায়, তার লাইগা অনেক টাকা দিব। তুমি ওরে রাইখা যাইবা বলাতে আমি ওই লোকটে কথা দিছি। তুমি পরে কোটায় আয়সা ভোগ করো, তখন তো আমাদের কথাতেই নাচব। আচ্ছা খালা, তুমি যা বলবে আমি তাই করব। এবার এই মেয়ের জন্য একটু বাড়িয়ে দিবে, একেবারে পিওর মেয়ে যাচ্ছে, এটার পরে কয়েকদিনের মধ্যে আরেকটা পাবে। আচ্ছা যাও, এবার বাড়ায়া দিমনে। চুমকি খালা কল কাটলেই মিলাও হাসতে থাকে। এইবার তোমাদের সবার খেলার সমাপ্ত হবে। মিলা, স্যার,
আমাদের মিশনের খুব কাছাকাছি চলে এসেছি। শুক্রবারে সবাইকে নিয়ে রেডি থাকবেন। আকাশ বাড়িতে এসে মিলাকে শুক্রবারে বিয়ের কথা বলে। মিলা খুব খুশি হয়, এমন অভিনয় করে। শুক্রবার আসলে আকাশ মিলাকে রেডি করিয়ে ওর বাবা মায়ের সাথে দেখা করাবে বলে নিয়ে যায়, আর সেখানেই নাকি বিয়ে হবে। মিলা মুচকি হেসে আকাশের হাত ধরে গাড়িতে ওঠে। রাস্তায় সারপ্রাইজ আছে বলে চোখ বেঁধে দেয়। মিলা ও টাজে বাধা দেয় না। গাড়ি এসে পতিতালয়ে এসে থামে। বিয়ের শাড়িতে একটা মেয়ে সেই পতিতালয়ে প্রবেশ করে। সবাই মেয়েটার দিকে তাকিয়ে আছে। অনেকে আফসোস করে মেয়েটার সাথে এখন কি হবে ভেবে। মিলাকে একটা সোফাতে বসানো হয়, তারপর চোখের বাঁধন খুলে দেয়। তাকিয়ে দেখে একটা লোক বসে আছে। লোকটাকে দেখে মিলা হাসে, চোখের ইশারায় কিছু বলে। লোকটাও ওকে ইশারা দিয়ে অল ওকে বলে। চুমকি, এই নাও সাহেব, তোমার পিওর মেয়ে। আজ পর্যন্ত কোনো ছেলে এই মেয়েকে ছুঁয়ে দেখেনি। তুমি যেমন চাইছো আমি তেমন মেয়ে আইনা দিছি। নেও, এইবার এই মাইয়ারে নিয়ে আমাগো পাওনা মিটায়া দাও। মিলা আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, এইসব কি? আমাদের বিয়ে হবে তাই না? তার জন্যই তো এখানে নিয়ে এসেছো। তুমি বলেছিলে তোমার বাবা মায়ের সাথে দেখা করাবে, আর সেখানেই আমাদের বিয়ে হবে। আকাশ, ধুরশালী, তোকে কে বিয়ে করবে? আমি বিয়ের আগে তোকে খেতে চেয়েছি, কিন্তু তুই হারাম হারাম করে কাছে আসিসনি। তোকে রেখে লাভ হতো না, তাই তো বেঁচে দিলাম। আমি আমার এক মেয়ের সাথে বেশি দিন থাকতে পারি না। নতুন নতুন মেয়েদের প্রতি আমার অনেক নেশা। না, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? আমার জন্য তো জীবনটাও দিতে রাজি। তাহলে এখন তোমার কি হলো? তুমি তো আমার সাথে সারা জীবন থাকবে, আমাকে সুন্দর একটা সংসার উপহার দিবে, অথচ এখন আমাকে এখানে এনে বেঁচে দিতে চাইছো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার সাথে এমনটা করো না, তাহলে আমার বেঁচে থাকা হারাম হয়ে যাবে। শালা জানোয়ার, কি ভাবছিস আমি তোর সামনে এইসব কথা বলবো? তোকে তো আজ আমি খাবো, সাথে তোর এই খালাকেও খাবো। আমাকে দিয়ে ব্যবসা করাতে চাইছিস? দাঁড়া, বলে পায়ে বাঁধা পিস্তল দিয়ে আকাশের পায়ে গুলি মেরে দেয়। গুলির আওয়াজে সবাই চমকে ওঠে। কেউ কিছু বুঝার আগে ছদ্মবেশ পুলিশ দিয়ে ভরে যায়। যারা এখানে কাস্টমার হয়ে এসেছিল তারা সবাই পুলিশের লোক। যে খদ্দের এখানে বসেছিল সে ওসি বের হয়েছে। চুমকি খালা বুঝতে পারে তার সময় শেষ। তখন ওসিকে বলে, সাহেব, মালপানি নিয়ে সব এখানেই শেষ করুন না, অযথা ঝামেলায় ফেলে লাভ কি? আপনিও চলে খান, আমিও চলে খাই। আবার যখন মন চাইবে তখন এসে আয়েশ করে যাবেন। যে মেয়েকে পছন্দ করবেন সেই মেয়েই আপনার সেবা করবে। ওসি মুচকি হেসে চুমকির গালে থাপ্পড় মারে। তুই কি আমাকে ঘুষখোর মনে করিস? তোর আর আকাশকে দেখিয়ে ওর কারণে আমার বোন মরছে, তাই তোদেরকে বাঁচিয়ে রাখি কিভাবে? চুমকি, আপন বইন? হেরে আমরা আনি নাই তো। কেন, মিনিকে ভুলে গেছিস? আমরা ভেবেছিলাম ও পালিয়ে গেছে। যখন ওর খোঁজ পাই ততদিনে ওকে তোরা একজন যৌনকর্মী বানিয়ে ফেলেছিস। যে হোটেলে ওকে পাঠিয়েছিলি সেখানে আমার মামাতো ভাই ওকে দেখে আমাকে কল করে। যখন সেখানে যাই তখনই জানতে পারি সত্যতা। মরার আগে তোদের ব্যাপারে আমাকে সব বলে যায়। আমার সম্মানের কথা চিন্তা করে আমার বোন নিজের জীবন নিয়ে নেয়। চল খালা, ভাগিনার ব্যবসা থানার ভিতরে জমজমাটভাবে করাচ্ছি। এখানে বেশিরভাগ মেয়েকে তোরা জোর করে এই লাইনে এনেছিস। চল, এবার তোদেরকেও আমি একটা লাইন ধরিয়ে দেই। আকাশ গুলি খেয়ে ব্যথায় ছটফট করতে থাকে। মিনির কথা ভাবতে থাকে। মেয়েটা ওকে বলেছিল ওর ভাই পুলিশ। ও ভেবেছিল সাধারণ পুলিশ হবে, তাই তো কিছুদিন আটকে রেখে ব্ল্যাকমেল করে এই লাইনে আনে। পরের দিন আকাশের সবকিছু মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তখনই আসিফ সব জানতে পেরে থানাতে যায়। ওসির সাথে কথা বলেই তখনই জানতে পারে রুহিকেও এই লাইনে আনা হয়েছে। আসিফ তখন অনেক খুশি হয়। পরে চুমকির মুখে যখন শোনে ওকে মন্ত্রী আশরাফ কিনে নিয়েছে তখনই মনটা খারাপ হয়ে যায়। পরে ওসি ওর কাছে কাহিনী জানতে চাইলে সব বলে। ওসি ওকে বলে ও মন্ত্রীর সাথে কথা বলবে। ওসি তখনই একটা চাল চালে। এই মন্ত্রীর সাথে তার একটু ঝামেলা হয়। যখন বোনটার সাথে এমন হয় তখন তাকে বলেছিল, কিন্তু উনি কোনো ঝামেলা করতে না বলেছিল। আজ সুযোগ এসেছে, তাই তো ওর বউকে কল করে সব বলে দেয়। ওসি এটাও বুঝতে পারে ওর বোনকে এই মন্ত্রীর বিছানাতেও যেতে হয়েছে, তাই তো সে কোনো সাহায্য করতে পারবে না বলে জানায়। আশরাফের বউ আরেকজন মন্ত্রীর মেয়ে। তার বাবা কামাল তালুকদার খুব সৎ ও চরিত্রবান নেতা ছিল। একমাত্র মেয়ে হওয়াতে কামাল মেয়েকে চোখে হারায়। শ্বশুরের কারণে আশরাফ মন্ত্রিত্ব করতে পারছে। মেয়ে তার বাবার কাছে সব খুলে বলে। কামাল তার খাস লোক রুবেলকে জামাইয়ের সব খোঁজ নিতে বলে। রুবেল কামালের কাছ থেকে সব বুঝে বেরিয়ে যায়। দুদিন পরে রুবেল আশরাফের সকল অপকর্মের কথা জানায়। সেই মেয়েকে এখন কোথায় রেখেছে সেটাও বলে। আজ রাতে আশরাফ রুহির কাছে আসে। আধা ঘন্টা পরেই সেখানে কামাল ও তার মেয়ে কান্তা আসে। আশরাফের পিয়ে আশরাফকে কল করে বলতে নিলে কামালের গার্ডরা ওকে ধরে মারে। কামাল ও কান্তা সরাসরি ওই ঘরের ভিতরে যায়। সেখানে গিয়ে দুজনকে বিবস্ত্র অবস্থায় পায়। শ্বশুর ও স্ত্রীকে দেখে আশরাফ ভয় পেয়ে যায়। ওরা ওদেরকে ঘরে রেখে ড্রয়িং রুমে বসে।
আশরাফ কাপড় পরে বাইরে আসলে কান্তার কথায় দুজন গার্ড ওকে ধরে হাঁটু গেঁথে বসায়। কান্তা একটা লাঠি নিয়ে স্বামীকে কয়েক গা লাগিয়ে দেয়, পরে রুহিকেও দেয়। রুহি মার খেয়ে বেহুশ হয়ে যায়। গার্ডদের দিয়ে ওকে হাসপাতালে পাঠায়। আশরাফ ওর কাজের জন্য ক্ষমা চায়, কিন্তু কান্তা ওকে ক্ষমা করতে রাজি হয় না। কান্তা, শোনো আশরাফ, কাল আমি ডিভোর্সের সব ব্যবস্থা করব, আর মন্ত্রী পদ থেকে পদত্যাগ করবে। যদি এটা না করো তাহলে তোমার মুখোশ জনগণের সামনে তুলে ধরব। তাতে আমার মানসম্মানের পাশাপাশি তোমার ছেলেমেয়ের জীবন নষ্ট হবে। আমি তোমাকে এই কাজের জন্য 2 বার ক্ষমা করে ভালো হওয়ার সুযোগ দিয়েছি, কিন্তু তুমি নিজেকে শুধরে নাওনি, তাই আমি তোমার সাথে থাকতে চাই না। আশরাফুর পায়ে পড়ে অনেক আকুতি করে, কিন্তু কান্তার মন নরম হয়নি। কয়েকদিনের মাঝে দুজনে ডিভোর্স হয়ে যায়, আর আশরাফ এই সকল কিছু রুহিকে দোষ দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। নিজের সাথে সাথে এখন বিভিন্ন বন্ধুদের নিয়ে এসে ওর উপরে অনেক অত্যাচার করে। রুহি মনে মনে ভাবে, একটু বিলাসিতা জীবনযাপনের জন্য যখনই কোনো পদক্ষেপ নেই, তখনই ঝড় এসে আমার সুখকে এলোমেলো করে দেয়। একদিন রাতে রুহি আশরাফের অত্যাচার সহ্য করতে না পেরে ওর মাথায় আঘাত করে পালাতে চাইলে ধরা পড়ে যায়। আশরাফ বেঁচে গেলেও মানসিকভাবে পাগল হয়ে যায়, আর রুহির পরিণত হয় জেলখানার কঠোর জীবন। আসিফ থানায় এসে ওর উপরে হেসে যায়। রুহি কিছুই বলতে পারে না। জীবনের খাতায় হিসাব করতে থাকে আসলে ওর দোষটা কতটুকু ছিল। সবকিছু ভাবার পরে বুঝতে পারে ও সবকিছুর জন্যই দায়ী। যদি ওর চাহিদা উচ্চবিলাসী না হতো, তাহলে অঙ্কুরের সাথে ওর একটা সুখের জীবন থাকত। নিজের হাতেই নিজের সুখের জীবন নষ্ট করে আজ এখানে এসেছে। সময় কখন যেন চলে যায়, কেউ বুঝতেই পারে না। দেখতে দেখতে কয়েক বছর চলে যায়। পুষ্পিতা এখন 15 বছরের মেয়ে। 2 ভাইয়ের পরে প্রিয়ম, প্রণয়, পরে ওদের আর একটা ছেলে হয় প্রাণ। 3 ভাইবোন বলতে পাগল। আজ সবাই সাগর পাড়ে এসেছে। তাদের বোন এবার সাগর পাড়ে ছুটি কাটাবে। মা মেয়ে দুজন একসাথে সাগর পাড়ে বসে আছে, আর অঙ্কুর সহ 3 ছেলে মা মেয়ের খেয়াল রাখছে। 2 বছর আগে অঙ্কুরের নানি মারা গিয়েছে। যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তানিশা যেতে দেয়নি। রুহি দূর থেকে ওদের সুখী পরিবারকে দেখছে। আজও বেইমানি না করলে এই সুখের সংসারটা ওর থাকত। জেল থেকে ছাড়া পেয়ে এখানে একটা ছোটখাটো চাকরি করে নিজের জীবিকা নির্বাহ করছে। মেয়েকে দেখে খুব কাঁদে। কখনো এই পাপী মুখটা মেয়েকে দেখাতে পারবে না। এত বছরে মেয়ে নিশ্চয়ই জেনেছে ওর মা ওর আর ওর বাবার সাথে কি করেছে। তাছাড়া ওর ভিডিও সারা দেশে খুব চলেছে। এখন লোক সমাজে মুখ দেখাতে লজ্জা করে। আসিফ নিজের অনুশোচনায় দগ্ধ হয়ে আত্মহত্যা করতে নেয়। তখন বেঁচে গেলেও পায়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলে। আবিরের কথায় মাইশা ওকে ক্ষমা করে দিয়ে মেয়ের সাথে কথা বলার সুযোগ করে দেয়। জীবনে যা করেছে তার জন্য আল্লাহ কাছে প্রতিনিয়ত ক্ষমা চেয়ে থাকে। মেয়ের সাথে কথা বলতে পারছে, আর কি চায়। তবে ওরা আলাদা বাসায় থাকে। সেখানে আমায়া রোজ আসিফ ও ওর মায়ের সাথে দেখা করে আসে। আমেনা বেগমকে জাবেদ সাহেব আর মেনে নেয়নি। 6 মাস হয়েছে তিনি মারা গেছে। আবির এসে মা ভাইকে দেখে যায়, আর লোক দিয়ে বাজার করিয়ে দেয়। কক্সবাজার থেকে আসার আগের দিন রুহির সাথে অঙ্কুর ও পুষ্পিতার দেখা হয়। রুহি ভেবেছিল হয়তো পুষ্পিতা ওকে চিনবে না, কিন্তু রুহিকে অবাক করে দিয়ে পুষ্পিতাকে অঙ্কুর বলে, এটা তোমার সেই মাম্মা। পুষ্পিতা হেসে বলে, আমি দেখেই চিনেছি, কিন্তু একটু কনফিউশনে ছিলাম। আসলেই কি উনি আমার মাম্মা নাকি? রুহি পুষ্পিতাকে বলে, আমার কথা ওরা তোমাকে বলেছে? জবাবে পুষ্পিতা বলেছিল, আমার মা আমাকে আপনার কথা বলেছে, কিছুই রুকায়নি। যদি ভবিষ্যতে আমি সব জেনে তাদেরকে ভুল বুঝি। মা আমাকে অনেক ভালোবাসে, তার কথায় মনেই হয় না আমি তার নারী ছেঁড়া ধন না। আপনি সুখের আশায় আমাদের ছেড়েছিলেন, পেয়েছেন কি সেই সুখের দেখা? আমরা অনেক ভালো আছি। আপনার জন্য খারাপ লাগে। আসি, হয়তো জীবনে আর কখনো দেখা হবে না। চাই না আর দেখা হোক। ভালো থাকবেন। পাপার হাত ধরে রুহির সামনে থেকে চলে যায় পুষ্পিতা। চায় না এই মহিলার সামনে থাকতে। শুধু পাপার কারণে কথা বলেছে, তা না হলে এমন স্বার্থপর মার সাথে জীবনেও কথা বলতো না। হোটেল রুমে এসে তানিশাকে জড়িয়ে ধরে বসে থাকে। তখন তানিশা ইশারায় অঙ্কুরের কাছে জানতে চায় কি হয়েছে। অঙ্কুর পরে বলবো বলে চলে যায়। রাতে তানিশা অঙ্কুরের কাছে জানতে চায় কি হয়েছে। অঙ্কুর সব বলে। তানিশা বুঝতে পারে এই কারণে মেয়ের মন খারাপ। বাবা ছেলেদের এক রুমে রেখে
তানিশা মেয়ের সাথে ঘুমায়। জীবনের সবচেয়ে বড় ঝড়টা এসেছিল ওর জীবনে, তাই তো সব এলোমেলো করে সব ঠিক হয়ে গেল। ঢাকায় আসার পরে পুষ্পিতা আগের মতো চঞ্চল হয়ে গেল, ভুলে গেল রুহি নামের কেউ ওর সাথে জড়িত। মা হয়েও যদি নিজের সুখের জন্য ছোট মেয়েকে ছাড়তে পারে, তাহলে ও তাকে ভুলে থাকতে পারবে না কেন? সামনের মাসে পরিবারের সবাই যাচ্ছে, জাপানে যাচ্ছে বড় ফুপির মেয়ের বিয়েতে। তবে বড় ফুপির ছেলেটাকে পুষ্পিতার খুব ভালো লাগে, তাই তো অর্ক ভাইয়াকে দেখতে যেতে চায়। তার অর্ক ভাইয়া যে তাকে পছন্দ করে সেটা তার কথায় প্রকাশ পায়। তা না হলে সবসময় তাকে সবার আড়ালে ঘিন্নি বলে ডাকে কেন, আর বলে তাড়াতাড়ি বড় হয়ে যেতে। পুষ্পিতা তার মাকে বলেছে, তার মা কেবল হেসে বলেছে, আগে বড় হও, তারপর বিয়ে দেব, জামাই কিন্তু আমাদের পছন্দ হয়েছে। অর্ক ভাইয়াটাও না মায়ের সাথে কি জানে বলে, মা কেবল আমার বড় হওয়ার কথা বলে, হয়তো আমার বিয়ের কথা বলে। আমি খুব খুশি তানিশা মায়ের মতো এমন একজন মা পেয়ে। অঙ্কুরভাবে তানিশা ওর জীবনে এসেছিল বলে সব নতুন করে শুরু করেছে। ঘুমন্ত তানিশার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে, ঘুমের মাঝে একটু নড়ে বলে, শুনছেন, মেয়েটাকে একটু দেখে আসতেন, ঘুমিয়েছে নাকি মোবাইল নিয়ে পড়ে আছে। অঙ্কুর হেসে বলে, তোমার মেয়ে তোমার মতো ঘুম পাগলি, ঘুম নষ্ট করে মোবাইল দেখবে না। অঙ্কুর প্রচণ্ড ঝড়ে মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু তানিশা সেই ঝড়ের পরে ওর জীবনে নতুন আলো হয়ে এসেছে। সমাপ্ত।